ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং আমরা স্টার্ট করেছি। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পার্ট ছিল অ্যাকাউন্টিং, সেটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা তারই সেকেন্ড পার্ট অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং টার্মস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বেসিক অ্যাকাউন্টিং টার্মস এই চ্যাপ্টারে আমরা ফার্স্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ট্রানজাকশনস। ট্রানজাকশন মানে ব্যবসায়িক লেনদেন কাকে বলে? ডেফিনিশন হিসেবে আমরা কি বলতে পারি? এ ট্রানজাকশন ইজ আ পার্টিকুলার টাইপ অফ এক্সটার্নাল ইভেন্ট which can be expressed in terms of money and bring change in the financial position of a business unit. তাহলে একটা ট্রানজাকশন হচ্ছে একটা এক্সটার্নাল ইভেন্ট মানে কি? ঘটনা, একটা বাহ্যিক ঘটনা। which can be expressed in terms of money, যেটা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। ইন টার্মস অফ মানি যদি না হয়, মানে অর্থের মাপকাঠিতে যদি পরিমাপযোগ্য না হয়, তাহলে কিন্তু সেটাকে ট্রানজাকশন বলা যায় না। অ্যান্ড ব্রিং চেঞ্জ ইন দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এ বিজনেস ইউনিট, একটা বিজনেস ইউনিটের ফিনান্সিয়াল পজিশনে কিছু না কিছু চেঞ্জ ঘটবে এই বিজনেস ট্রানজাকশনের ফলে। তাহলে বিজনেস ট্রানজাকশনের মেন দুটো টার্ম হচ্ছে এক্সপ্রেসড ইন টার্মস অফ মানি আর ব্রিং চেঞ্জ ইন দ্য ফিনান্সিয়াল পজিশন অফ আ বিজনেস ইউনিট। এই দুটো থাকলে তবেই তাকে একটা ট্রানজাকশন বলা যায়। In every transaction there is a movement of value from one source to another. প্রত্যেক ট্রানজাকশনে কি হবে না, ভ্যালুটা একটা জায়গা থেকে আর একটা সোর্সে, মানে একটা সোর্স থেকে আর একটা সোর্সে মুভমেন্ট হবে। যেমন এক্সাম্পল এখানে কি বলছে, when goods are purchased for cash, যখন ক্যাশে কোনো জিনিস কেনা হয়, there is a movement of goods from seller to buyer, গুডসটা সেলার থেকে বায়ারে মুভ হচ্ছে। অ্যান্ড এ মুভমেন্ট অফ ক্যাশ, এবং ক্যাশটাও মুভ হচ্ছে ফ্রম বায়ার টু সেলার। বাংলা ডেফিনেশনটা আমরা কি বলবো? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনার ফলে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ব্যবসায়িক লেনদেন বলে। এইটা বলে আমরা এক্সাম্পলটাই আবার এখানে বলে দেবো বাংলাতে। তাহলে এটা হচ্ছে বিজনেস ট্রানজাকশন। এরপর আমরা দেখব বিজনেস ট্রানজাকশনের ফিচার্স মানে বৈশিষ্ট্য। প্রথম কি বলেছে? টু সাইডস মানে দুটি পক্ষ। প্রত্যেকটা লেনদেনে দুটো সাইড থাকবে, একটি গ্রহীতার পক্ষ মানে একজন রিসিভার, আর একটা হচ্ছে গিভার মানে দাতা পক্ষ, অর্থাৎ যে পক্ষ সুবিধা পাবে, সুবিধা প্রদান করবে। যে গিভার সে সুবিধা প্রদান করবে আর যে রিসিভার সে সুবিধা পাবে। তাহলে প্রত্যেক ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু এরকম দুটি পক্ষ অবশ্যই থাকবে। নাম্বার 2, মেজারেবল ইন টার্মস অফ মানি, যেটা বললাম যে কোনো ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হলেই তবেই তাকে কিন্তু ট্রানজাকশন বা লেনদেন বলা যাবে। আর্থিক অবস্থার পরিবর্তন, চেঞ্জ ইন ফিনান্সিয়াল পজিশনস, লেনদেনের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার গুণগত বা পরিমাণগত পরিবর্তন হবে। নাম্বার 4, সম্পত্তি বা সেবার হস্তান্তর, ট্রান্সফার অফ অ্যাসেটস অ্যান্ড সার্ভিসেস। সম্পত্তি বা সেবার হস্তান্তর হলো লেনদেনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তবে সম্পত্তি বা সেবার হস্তান্তর না হয়ে আর্থিক অবস্থার পরিবর্তন হলেও কিন্তু লেনদেন হতে পারে। যেমন 5,000 টাকার আসবাবপত্র আগুনে পুড়ে নষ্ট হলো, এখানে কি কোনো সম্পত্তি বা সেবার লেনদেন হলো না, হস্তান্তর হলো না, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হলো, কারণ একটা ক্ষতি হলো। তাহলে এক্ষেত্রে কিন্তু সেটাকে লেনদেন বলা যাবে। নেক্সট, ভিজিবল অর ইনভিজিবল রিজনস, দৃশ্য বা অদৃশ্য কারণ। ট্রানজাকশানের ভিজিবল রিজনও হতে পারে, আবার ইনভিজিবল রিজনও হতে পারে। যেমন 15,000 টাকার যন্ত্রপাতি ক্রয় একটি দৃশ্য লেনদেন, আর ওই যন্ত্রপাতিতে যে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি সেটা কিন্তু অদৃশ্য লেনদেন, কিন্তু সেটাও কিন্তু ট্রানজাকশানই বলা যাবে। আর লাস্ট, সেলফ কমপ্লিটনেস, স্বয়ং সম্পূর্ণতা। প্রতিটি লেনদেন স্বতন্ত্র ও সম্পূর্ণ,
যেমন যন্ত্রপাতির পর জমি ক্রয় করা হলো, এক্ষেত্রে যন্ত্রপাতি ক্রয় ও জমি ক্রয় দুটি স্বতন্ত্র এবং সম্পূর্ণ লেনদেন। তাহলে এইগুলো হচ্ছে বিজনেস ট্রানজাকশনের ফিচার্স। নেক্সট দেখব ক্লাসিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশনস। বিজনেস ট্রানজাকশনের শ্রেণীবিভাগ। ট্রানজাকশনকে দুটো বেসিসে ভাগ করা যায়, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্সেস। অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো মানে ক্যাশ কতটা ফ্লো হচ্ছে সেই অনুযায়ী ট্রানজাকশন দুভাগে ভাগ করা হয়েছে, ক্যাশ ট্রানজাকশনস আর নন ক্যাশ ট্রানজাকশনস। নন ক্যাশ ট্রানজাকশনস আবার দুরকম, ক্রেডিট ট্রানজাকশনস আর পেপার ট্রানজাকশনস। তো এগুলো কি আমরা একটু দেখে নিই আগে। ক্যাশ ট্রানজাকশন কি? যে লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই মূল্য ক্যাশে মিটিয়ে দেওয়া হয়, অর্থাৎ ক্যাশে ট্রানজাকশন হচ্ছে, ট্রানজাকশন হয়েছে এবং তার সাথে সাথে সেটা ক্যাশে পেমেন্ট করে দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্যাশ ট্রানজাকশনস। এখানে নগদ অর্থ বলতে কিন্তু টাকা পয়সা, চেক, ব্যাংক ড্রাফট সবই বোঝায়। যেমন 8,000 টাকার পণ্য ক্রয় করা হলো এবং সেটা নগদে দিয়ে দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন। আর নন ক্যাশ ট্রানজাকশন নগদ ছাড়াও অন্য সমস্ত লেনদেনকে অনগদ লেনদেন বলে। এটার আবার দুটো ভাগ আছে, একটা ক্রেডিট ট্রানজাকশনস আর একটা হচ্ছে পেপার ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন কি না, ট্রানজাকশনের মূল্য সঙ্গে সঙ্গে নগদে মিটিয়ে দেওয়া হয় না, তাকে ধারে লেনদেন বলা হয়। যেমন বিশ্বজিৎকে 12,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হলো, অর্থাৎ ধারে বিক্রি করা হলো, সেটা ক্রেডিট ট্রানজাকশন, কারণ কোনো ক্যাশ দেয়া হলো না। আর পেপার ট্রানজাকশন কি না, যে সমস্ত লেনদেন বর্তমান বা ভবিষ্যতে মিটিয়ে দেবার প্রতিশ্রুতি থাকে না, অথচ অ্যাডজাস্টমেন্টের জন্য হিসাবের বইয়ে কাগজে কলমে লেখা হয়, তাকে কাগজি লেনদেন বলে। অর্থাৎ কি এটা কি বলতে চেয়েছে না, লেনদেনটা বর্তমান বা ভবিষ্যতে মিটিয়ে দেবার প্রতিশ্রুতি থাকে না, যে আমি মিটিয়ে দেব, পেমেন্ট করে দেব, এরম কোনো প্রতিশ্রুতি কিন্তু থাকে না, কিন্তু অ্যাডজাস্টমেন্টের জন্য হিসাবের বইতে কাগজে কলমে লিখে রাখা হয়, সেটা হচ্ছে পেপার ট্রানজাকশন। যেমন কি বলছে, স্থায়ী সম্পত্তির অবচয়, এই যে ফিক্সড অ্যাসেটের উপর যে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, সেটা হচ্ছে পেপার ট্রানজাকশন। দুর্ঘটনায় পণ্যের ক্ষতি, যে লস হচ্ছে, কোনো গুডসের যদি কোনো দুর্ঘটনায় লস হয়, ব্যাড ডেটস, এগুলো হচ্ছে তোমার কাগজি লেনদেন বা পেপার ট্রানজাকশন। আর অন দ্য বেসিস অফ সোর্সের বেসিসে দুরকম ট্রানজাকশন আছে, ইন্টারনাল ট্রানজাকশন আর এক্সটার্নাল ট্রানজাকশন। ইন্টারনাল ট্রানজাকশন কি, যে সমস্ত লেনদেনগুলি প্রতিষ্ঠানের অভ্যন্তরে সম্পন্ন হয়, অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠিত হয় না, তাকে অভ্যন্তরীণ লেনদেন বলে। যেমন কাগজি লেনদেন অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত যে লেনদেন, সেগুলো অভ্যন্তরীণ লেনদেন, কারণ ডেপ্রিসিয়েশন প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, এর সাথে বাইরের কোনো পক্ষের কোনো যোগ নেই, তাহলে এগুলো হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন। আর যে সমস্ত লেনদেনগুলি বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠিত হয়, সেগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন, এবং সেটা ক্যাশ এবং নন ক্যাশ দুটোই কিন্তু হতে পারে। যেমন ধারে বা নগদে পণ্য ক্রয় করা হলো, ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করা হলো, এগুলো হচ্ছে সবই এক্সটার্নাল ট্রানজাকশনস। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশনস। এরপর আমি চলে যাব ঘটনা মানে ইভেন্ট। ঘটনা কাকে বলে? ইভেন্ট ইজ অ্যান অকারেন্স, হ্যাপেনিং, চেঞ্জ অর ইনসিডেন্ট which may or may not bring any change in the financial position of a business unit। মানে ইভেন্ট হচ্ছে এমন একটা ঘটনা বা এমন একটা জিনিস যেটা, যার ফলে কোনো বিজনেস প্রতিষ্ঠানের কোনো ফিনান্সিয়াল পজিশনে চেঞ্জ হতেও পারে, আবার নাও হতে পারে, এবং এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতেও পারে, আবার নাও হতে পারে, মানে এটা মানিটারি টার্মসে মেজার হতেও পারে, নাও হতে পারে, সেটা হচ্ছে ঘটনা। যেমন এক্সাম্পল কি বলছে, এ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট দ্যাট দ্য বিজনেস ইউনিট বাইজ অর সেলস, or an improvement in technology by a competitor। তাহলে এটা হচ্ছে ইভেন্ট। বাংলা ডেফিনেশনটা কি বলেছে, সাধারণত
কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলে। এই ঘটনা আর্থিক ও অনার্থিক এই দু রকমই হতে পারে, মানে এটা মানিটারি টার্মসে মেজার হতেও পারে আবার নাও হতে পারে। কোনো উদ্দেশ্য সাধনের জন্য যা সংগঠিত হয় এবং উদ্দেশ্য সাধনের সঙ্গে সঙ্গেই তার পরিসমাপ্তি ঘটে, এরকম একগুচ্ছ ক্রিয়াকলাপ বা আর্থিক লেনদেনকে ঘটনা বলে। তাহলে ইভেন্টের ডেফিনিশনটা আমরা দেখে নিলাম। এরপরে দেখব ফিচার্স অফ ইভেন্ট, ঘটনার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বলেছে? ফার্স্ট বলছে শর্ট ডিউরেশন, মানে স্বল্পকালীন। ঘটনা খুব স্বল্পকাল স্থায়ী, এর স্থায়িত্ব কয়েক ঘন্টা বা কয়েক দিনও হয়ে থাকে। যেমন দৈনন্দিন বাজার, দুর্গোৎসব, এগুলো খুব লিমিটেড টাইমের জন্য আসে, খুব শর্ট টাইমের জন্য ঘটে। তাহলে ফার্স্ট ফিচার হচ্ছে শর্ট ডিউরেশন। নাম্বার 2, নাম্বার অফ ট্রানজাকশনস, মানে লেনদেনের সংখ্যা। ঘটনার লেনদেনের সংখ্যা কিন্তু সীমিত হয়, মানে ঘটনার সংখ্যা যেটা সেটা কিন্তু খুবই সীমিত হয়। অবজেক্ট, উদ্দেশ্য, কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্যই ঘটনা সংক্রান্ত লেনদেনগুলি সংঘটিত হয়, অবশ্যই একটা উদ্দেশ্য সাধনের জন্য হয়ে থাকে। নাম্বার 4, লেনদেনের প্রকৃতি, নেচার অফ ট্রানজাকশনস। ঘটনা সংক্রান্ত যে লেনদেনগুলো সাধারণত নগদে সংঘটিত হয়। প্রফিট, মুনাফার উদ্দেশ্যে সাধারণত ঘটনা সংক্রান্ত লেনদেনগুলি সংঘটিত হয় না, কারণ যে ঘটনাগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় মানিটারি টার্মসে মেজার করা যায় না, তাই সেটা সবসময় যে মুনাফার উদ্দেশ্যে করা হয় তা কিন্তু নয়। এন্টিটি, মানে সত্তা। একটি ঘটনার সঙ্গে অপর একটি ঘটনার কিন্তু কোনো সম্পর্ক থাকে না, প্রতিটি ঘটনা স্বতন্ত্র এবং স্বয়ং সম্পূর্ণ। নাম্বার 7, পরিসমাপ্তি, টার্মিনেশন। উদ্দেশ্য সাধনের সঙ্গে সঙ্গে ঘটনা সংক্রান্ত লেনদেনগুলির পরিসমাপ্তি ঘটে। তাহলে এগুলো হচ্ছে ইভেন্টের ফিচার্স। তাহলে আমরা ট্রানজাকশানের ডেফিনিশন দেখলাম, তার ফিচার্স দেখলাম, আর এখানে ইভেন্ট দেখলাম এবং ইভেন্টের ফিচার্স দেখলাম। এরপরে একটা কোশ্চেন তোমাদের প্রায়ই আসে, সেটা হচ্ছে ডিস্টিংশন বিটুইন ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশনস। ট্রানজাকশন আর ইভেন্টের মধ্যে পার্থক্য। দেখো, এটা কিন্তু আমি আর আলাদা করে বলবো না, কারণ তোমাদের ট্রানজাকশন প্লাস ইভেন্ট দুটোই আমি ডিটেলসে আলোচনা করলাম। এগুলো থেকে ডিস্টিংশন তোমরা নিজেরাই করবে, নিজেরাই দেখবে, করতে পারবে। তাহলে আমরা ট্রানজাকশন আর ইভেন্ট নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি চলে যাব অ্যাকাউন্টসে। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের বাংলা কি? হিসাব খাত। অ্যাকাউন্ট কাকে বলে? অ্যান অ্যাকাউন্ট is a formal record of all transactions relating to changes in a particular item. Similar types of transactions are gathered at one place in an account. তাহলে একটা অ্যাকাউন্ট হচ্ছে একটা ফর্মাল রেকর্ড অফ অল ট্রানজাকশন। সব ট্রানজাকশনগুলোর একটা ফর্মাল রেকর্ড হচ্ছে এই অ্যাকাউন্ট। কি এটা কিসের সাথে রিলেট করে? রিলেটিং টু চেঞ্জেস ইন আ পার্টিকুলার আইটেম। সিমিলার টাইপ অফ ট্রানজাকশান, সেম টাইপের ট্রানজাকশানগুলোকে একসাথে গ্যাদার করা হয়, মানে যত পারচেস রিলেটেড ট্রানজাকশান হবে আমি একসাথে একটা অ্যাকাউন্ট করব, পারচেস অ্যাকাউন্ট, সেখানে লিখব। যত সেল রিলেটেড অ্যাকাউন্ট হবে সেগুলো সেলস অ্যাকাউন্ট খুলে সেলস অ্যাকাউন্টে লিখব। তাহলে এইভাবে সিমিলার টাইপস অফ ট্রানজাকশানস আর গ্যাদার্ড অ্যাট ওয়ান প্লেস ইন অ্যান অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টের মধ্যে সেটা আমরা লিখে থাকি। বাংলা ডেফিনিশনটা কি বলেছে? কারবারি প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই সমস্ত লেনদেনকে বিশ্লেষণ করে সমজাতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পত্তি এবং রেভিনিউ বা ব্যয়ের জন্য যে পৃথক পৃথক বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব খাত বলে। অর্থাৎ সমজাতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান, সম্পত্তি এবং রেভিনিউ, সেগুলোর জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট খোলা হয়, অর্থাৎ আলাদা আলাদা করে বিবরণী প্রস্তুত করা হয়। এই প্রত্যেক বিবরণীকেই এক একটি হিসাব খাত বলা হয়ে থাকে। তাহলে অ্যাকাউন্টস কাকে বলে আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব ক্লাসিফিকেশান অফ অ্যাকাউন্টস। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ক্লাসিফিকেশান অফ অ্যাকাউন্টস কি বলেছে?
তিন রকমের অ্যাকাউন্টস হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তিক হিসাব খাত, রিয়েল অ্যাকাউন্ট সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, আর নমিনাল অ্যাকাউন্ট নামিক হিসাব খাত। এগুলো কি? প্রথমে দেখো বলেছে পার্সোনাল অ্যাকাউন্ট মানে ব্যক্তিক হিসাব খাত। These accounts shows the transaction with the customers, suppliers, money lenders, the bank and the owner। মানে কোনো কাস্টমার, সাপ্লায়ার, মানি লেন্ডার, ব্যাংক এবং ওনার, অর্থাৎ কোনো ব্যক্তি রিলেটেড পার্সনকে নিয়ে যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। কোনো ব্যক্তি রিলেটেড, সেটাকেই বলা হচ্ছে ব্যক্তিক হিসাব খাত। যেমন এক্সাম্পল হিসেবে আমি কি লিখেছি দেখো, সঞ্জয় অ্যাকাউন্ট, দাস ব্রাদার্স অ্যাকাউন্ট, ক্যালকাটা অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট বলছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কি? সম্পত্তি সম্পর্কীয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যাবতীয় অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিজ নিয়ে যে অ্যাকাউন্টসটা খোলা হয় সেটাই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। দিজ অ্যাকাউন্টস আর অ্যাকাউন্টস অফ অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিজ। প্রতিষ্ঠানের যাবতীয় অ্যাসেট এবং প্রপার্টিজ নিয়ে যে সমস্ত অ্যাকাউন্ট খোলা হয় সেগুলো হচ্ছে সব রিয়েল অ্যাকাউন্ট। যেমন এক্সাম্পল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট। দেখো এগুলো সবই কোনো অ্যাসেট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এগুলো কোনো না কোনো প্রতিষ্ঠানের অ্যাসেট, তাহলে এগুলো হচ্ছে সব রিয়েল অ্যাকাউন্ট। আর লাস্টেরটা বলছে নমিনাল অ্যাকাউন্ট মানে নামিক হিসাব খাত। These are the accounts of incomes, gains, expenses and losses. Incomes, gains, expenses and লসেস, অর্থাৎ এই চারটে নিয়ে যে অ্যাকাউন্টগুলো করা হয় সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেমন পারচেস অ্যাকাউন্ট, দেখো পারচেস যদি হয় তাহলে তোমার বিজনেস থেকে কি যাচ্ছে? টাকা যাচ্ছে, তাহলে তোমার এটা এক্সপেন্স হচ্ছে, তাই পারচেস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট সেলস অ্যাকাউন্ট, সেল করার ফলে তোমার বিজনেসে টাকা আসছে, তাহলে এটা একটা গেইনস। স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি দেওয়ার ফলে তোমার খরচ হচ্ছে, সেমভাবে ওয়েজেসও যদি তুমি ওয়ার্কারদের ওয়েজেস দাও তাহলেও তোমার খরচ হচ্ছে, তাহলে এগুলো সব হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। কি কি আসে? ইনকাম, গেইনস, এক্সপেন্সেস অ্যান্ড লসেস। তাহলে এই ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসগুলো আমরা দেখলাম এবং তার ডেফিনেশনগুলো আমি এখানে শর্টে আলোচনা করেছি, তোমরা ভালো করে এগুলো পড়তে হবে। তোমাদের জানার সুবিধার জন্য বলে দিই, পার্সোনাল অ্যাকাউন্টকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, আর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট কি? মানে যেগুলো স্বাভাবিক। পার্সোনাল অ্যাকাউন্ট কি? ব্যক্তি রিলেটেড। তাহলে যেগুলো নর্মাল ব্যক্তি, অর্থাৎ রাম অ্যাকাউন্ট, স্যাম অ্যাকাউন্ট, সঞ্জয় অ্যাকাউন্ট, যে কোনো ব্যক্তির নাম দিয়ে, অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম দিয়ে যে অ্যাকাউন্টগুলো খোলা হবে সেগুলো কিন্তু সবই ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। আর্টিফিশিয়াল মানে কি? কোনো কোম্পানির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম, সেগুলোকেও কিন্তু আমরা ব্যক্তি হিসাব খাত বলে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই আনি, সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অ্যাকাউন্ট, ক্যালকাটা ক্লাব অ্যাকাউন্ট, এগুলো কোনো পার্সোনাল ব্যক্তি নয়, এগুলো কোনো অর্গানাইজেশন। তাহলে এই অ্যাকাউন্টগুলোকেও কিন্তু আমরা একজন পৃথক ব্যক্তি হিসেবেই ধরি, কিন্তু সেটা কৃত্রিম ব্যক্তি, মানে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। আর নাম্বার 3তে বলছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এটা কি? প্রতিষ্ঠানমূলক। ইট রিপ্রেজেন্টস এ পার্সন অর এ গ্রুপ অফ পার্সনস। এই রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু একটা পার্সন বা কোনো গ্রুপ অফ পার্সনকে রিপ্রেজেন্ট করে। যেমন আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, মানে যে স্যালারিটা বাকি আছে। আউটস্ট্যান্ডিং রেন্ট, এই যে কোনো আউটস্ট্যান্ডিং দিয়ে যদি আসে সেটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট হয়। তাহলে এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এখানে দেখো
আমি কিছু এক্সাম্পল তোমাদের লিখেছি, অর্থাৎ এই অ্যাকাউন্টস রিলেটেড নিয়ে কোয়েশ্চেন তোমাদের এভাবে অনেক সময় আসে, বা এমসিকিউতেও খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। ক্লাসিফাই দ্য ফলোয়িং অ্যাকাউন্টস, এই কিছু তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়েছে, সেই এক্সাম্পলগুলো কোনটা কোন অ্যাকাউন্ট সেটা তোমাকে বলতে হবে। তাহলে দেখো এখানে আমি প্রথমে বলেছি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোনো অ্যাসেট, তাই এটা কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। দেখো আমি এখানে এক্সাম নামগুলো আর, এন আর পি দিয়ে লিখেছি। আর মানে তোমরা বুঝতেই পারছো রিয়েল অ্যাকাউন্ট, এন মানে নমিনাল অ্যাকাউন্ট, আর আর মানে হচ্ছে এই পি মানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোনো অ্যাসেট, তাই এটা রিয়েল অ্যাকাউন্ট। পারচেস করলে তোমার এক্সপেন্স হয়, তুই কিছু জিনিস কিনলে, তাহলে তাই এটা তাই নমিনাল অ্যাকাউন্ট, তাই পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ইনভেস্টমেন্ট, তুমি যদি কোথাও ইনভেস্ট করো তাহলে সেটাও তোমার কিন্তু এক ধরনের অ্যাসেট, তাই ইনভেস্টমেন্ট সবসময় একটা অ্যাসেট, তাই ইনভেস্টমেন্ট কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। ব্যাংক কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মনে রাখবে, ব্যাংক কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, এটা কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। আমি এইমাত্র পড়লাম পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্ট? আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। বাট ক্লাসিফাই করতে বললে তোমাদের এই আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বলার দরকার নেই, শুধু পার্সোনাল অ্যাকাউন্ট বললেই হবে, কিন্তু তোমার বোঝার জন্য তুমি মনে রাখবে এটা কিন্তু আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট আছে রেন্ট কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, কারণ রেন্ট দেওয়ার ফলেও তোমার একটা খরচ হচ্ছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিয়েল অ্যাকাউন্ট, কারণ অ্যাসেট। ক্যারেজ আউটওয়ার্ড কথার অর্থ হচ্ছে কোনো জিনিস তোমার প্রোডাকশন হয়ে গেছে সেটাকে বাইরে বিক্রির জন্য নিয়ে যাওয়ার জন্য যে ক্যারেজ মানে যে গাড়ি ভাড়া, তাহলে খরচ, তাই নমিনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট, লিজ হোল্ড প্রপার্টি, এটা একটা প্রপার্টি বলেই দিচ্ছে, তাই অ্যাসেট, তাই রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট, ট্রেডমার্কও কিন্তু তোমার একটা অ্যাসেট, ট্রেডমার্কও তোমার অ্যাসেট, তাই ট্রেডমার্ক রিয়েল অ্যাকাউন্ট। রিটার্ন আউটওয়ার্ড মানে কোনো জিনিস তুমি কিনেছিলে সেটাকে তুমি রিটার্ন করে দিচ্ছ, তুমি ফেরত দিয়ে দিচ্ছ, সেটা যে কোনো কারণেই হোক, তাহলে তোমার এটা একটা লস হচ্ছে, তাই এটা নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট দেখো ইন্টারেস্ট রিসিভড, তুমি যদি ইন্টারেস্ট পাও কোনো জায়গা থেকে তাহলে সেটা তোমার অবশ্যই গেন, তাহলে ইন্টারেস্ট রিসিভ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট বলছে স্যালারি কি আছে? নমিনাল অ্যাকাউন্ট। ব্যাংক ওভারড্রাফট মানে ওভারড্রাফট কথার অর্থ হচ্ছে তুমি ব্যাংকে যা টাকা রেখেছো তার থেকে বেশি তোলার অধিকার ব্যাংক অনেক সময় তোমাকে দেয়, অর্থাৎ তার থেকে বেশি ক্যাশ তুমি ব্যাংক থেকে উইথড্র করতে পারো, সেটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। তাহলে ব্যাংক যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, ব্যাংক ওভারড্রাফটও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে? ডেটার্স মানে দেনাদার, যার থেকে তুমি ধারে পণ্য বিক্রি করেছো, সেই তোমার ডেটার্স, তাহলে ডেটার্স পার্সোনাল অ্যাকাউন্ট, একজন ব্যক্তি। ব্যাড ডেটস নমিনাল অ্যাকাউন্ট, কারণ ব্যাড ডেট হওয়ার ফলে তোমার লস হচ্ছে। ক্রেডিটার্স, যার থেকে তুমি ধারে পণ্য কিনেছো, তাহলে সেটাও তোমার পার্সোনাল অ্যাকাউন্ট। বিলস রিসিভেবলও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ বিল তুমি রিসিভ করছো, রিসিভেবল। ড্রয়িংস মানে কি না, তোমার নিজের জিনিস, তুমি তোমার বিজনেসের জিনিস তুমি নিজের ব্যবহারের জন্য উইথড্র করে নিচ্ছ, সেটা হচ্ছে ড্রয়িংস, তাহলে সেটাও তোমার পার্সোনাল অ্যাকাউন্ট। আউটস্ট্যান্ডিং স্যালারি, এইমাত্র বললাম যে কোনো আউটস্ট্যান্ডিং থাকলেই সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, তাই শুধু পার্সোনাল অ্যাকাউন্ট বললেই হবে। স্টক তোমার অ্যাসেট, তোমার বিজনেসে যা তুমি স্টক আছে সেগুলো সব তোমার অ্যাসেট, তাই রিয়েল অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন নমিনাল অ্যাকাউন্ট। গুডউইল মানে সুনাম, তোমার বিজনেসের অ্যাসেট, তাই গুডউইল হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর লাস্ট
রিজার্ভ, তুমি বিজনেসে যা রিজার্ভ করে রাখছো, অর্থাৎ সবটা খরচ না করে ফেলে কিছু তুমি বিজনেসে রিজার্ভ করে রাখছো, সেটা হচ্ছে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এই অ্যাকাউন্টসগুলো মনে রাখবে, কারণ এগুলো অনেক সময়ই এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং 1 মার্কসের কোশ্চেনও অনেক সময় জানতে চায় যে কোনটা কোন অ্যাকাউন্ট। তাহলে এগুলো ভালো করে পড়বে।